নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নানা রঙের দিন নাটকে আমাদের যতটা আলোচনা করা হয়েছিল সেটা ছিল রজনীকান্ত চট্টোপাধ্যায় রিজিয়া নাটকে বখতিয়ার খলজির সংলাপ বা বক্তব্য তুলে ধরছে। রিজিয়া নাটকে বখতিয়ার খলজির সংলাপ তুলে ধরে রজনীকান্ত চট্টোপাধ্যায় তার নিজের উপরে বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছে। এক সময় যখন তার যৌবনে মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করেছে, তখন তার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস 68 বছর বয়সে আর নেই। আদৌ সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে কিনা সেই প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টায় রজনীকান্ত রিজিয়া নাটকে সুলতানা রাজিয়া বা রিজিয়ার সামনে বখতিয়ার খলজির চরিত্রে অভিনয় করে তার মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই পর্যন্ত আমাদের আলোচনা করা হয়েছিল। এরপর রিজিয়া নাটকে বখতিয়ার খলজির চরিত্রে অভিনয় করার পর তার মনে হয়েছিল যে সে খুব ভালো অভিনয় করছে না। তার মানে তাকে আর একবার চেষ্টা করতে হবে যদি সে আগের মতো তার বিশ্বাসটা তথা আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে পারে। এবং তার জন্যই সে এখন শাহজাহান নাটকে অরঙ্গজেব বা আলমগীরের চরিত্রে অভিনয় করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছে। এখন আমরা দেখব যে রজনীকান্ত চট্টোপাধ্যায় অরঙ্গজেব, আর তার সামনে তার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে কালীনাথ সেনকে মোহাম্মদের চরিত্রে অভিনয় করতে হচ্ছে। এভাবে সংলাপ এগোচ্ছে। খুব খারাপ হচ্ছে না, কি বলো? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটকের অরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথম অরঙ্গজেব একা, এখানে অরঙ্গজেব উচ্চারণ আছে, কিন্তু যখন আমরা লিখবো তখন লেখার সময় অরঙ্গজেব লেখার দরকার নেই, অরঙ্গজেব লিখবো। ইতিহাসে অরঙ্গজেব বর্গে জয় একার, এই বানানটাই রয়েছে। এখানে মঞ্চে প্রথম অরঙ্গজেব বা আলমগীর একা দাঁড়িয়ে রয়েছে। একা দাঁড়িয়ে স্বগতোক্তি মানে নিজেই নিজের কথা বলে চলেছে। এখানে অরঙ্গজেব অনেকটা একা, অরঙ্গজেব অনেকটা নিঃসঙ্গ। অরঙ্গজেব যেভাবে উন্মাদ হয়ে উঠেছিল, উগ্র হয়ে উঠেছিল, সিংহাসন লাভের জন্য যেভাবে সে মরিয়া হয়ে উঠেছিল, এখন সেই জায়গা থেকে সে কিছুটা স্থিতু হয়েছে, কারণ তার সিংহাসন লাভ ঘটে গেছে। সিংহাসন লাভ হয়ে গেছে, এখন সেই অর্থে গৃহ শত্রু আর কেউ নেই। কিন্তু যদি শত্রু কেউ থেকে থাকে তাহলে বাইরের শত্রু আছে, আর সেই বাইরের শত্রুদেরকে ইন্ধন দিচ্ছে কে, এরকম একটা আশঙ্কা তার মনের মধ্যে তৈরি হয়েছে। হয়তো ঘরে যারা শত্রু তখনও পর্যন্ত আছে, যারা নজরবন্দি অবস্থায় রয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ হয়তো উস্কাচ্ছে, প্ররোচিত করছে। কার বিরুদ্ধে? না, অরঙ্গজেবের বিরুদ্ধে। তাহলে অরঙ্গজেব মঞ্চে একা। বড় ভয়ঙ্কর এ যোগ। যোগ মানে কি? যোগ মানে হচ্ছে সংযোগ। এই মুহূর্তটা বড় ভয়ঙ্কর, এই সময়টা বড় ভয়ঙ্কর। কেন না? একদিকে শাহনওয়াজ আর যশবন্ত সিং। এই যে শাহনওয়াজ আর যশবন্ত সিং ইনি রাজপুত। যখন দারা তখন পর্যন্ত সিংহাসনে বসেনি, অরঙ্গজেবের জ্যেষ্ঠ ভ্রাতা, বড় দাদা। শাহজাহান দারাকে সিংহাসনে বসানোর জন্য উপযুক্ত করে তৈরি করছে। প্রথা অনুযায়ী যিনি জ্যেষ্ঠ পুত্র তিনি সিংহাসনের অধিকারী হবেন, তিনি সিংহাসনে বসবেন, সেই মতো তাকে তৈরি করা হয়েছে। আর দারা তখন এদের সঙ্গে মিত্রতা সূত্রে আবদ্ধ ছিল, মানে এদের বন্ধুস্থানীয় ছিল। এই যে শাহনওয়াজ, তারপর যশবন্ত সিং। কিন্তু দারা সরে যাওয়ার পরে, দারাকে সরিয়ে দেওয়ার পরে তার যারা বন্ধু ছিল নিশ্চয়ই এখন অরঙ্গজেবের বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কাজটা যদি এখন অরঙ্গজেবের বিরুদ্ধে গিয়ে শাহজাহানের কন্যা করে, শাহজাহানের কন্যার নাম কি? জাহানারা তো সরাসরি শত্রুদের সঙ্গে যোগ দিতে পারবে না। হয়তো অরঙ্গজেব
আশঙ্কা করছে যে তার পুত্রকে তার বিরুদ্ধে উস্কে দিচ্ছে বা প্ররোচিত করছে। মানে মোহাম্মদের মধ্যে তার পিতার বিরুদ্ধে বিষ তার মনের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। এটাও কিন্তু মানে শত্রুকে জব্দ করা বা শত্রুকে কুপঘাত করার একটা পথ বা রাস্তা। যখন সরাসরি শত্রুকে আঘাত করা যাচ্ছে না, তখন শত্রুর যে আপনজন, কাছের, নিজের, তাকে দূরে সরিয়ে দেওয়া। বড় ভয়ঙ্কর এজব শাহনওয়াজ আর যশবন্ত সিং। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে মানে পুত্রকেই আশঙ্কা করছে। হয়তো পুত্রই আমার বিরুদ্ধে গিয়ে আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে বা তাদেরকে এখানকার গোপন খবরাখবর দিচ্ছে। এই অন্দরমহলে, এই প্রাসাদের। তার চেহারা কম কথা কয়। একজন আছে চেহারা দেখে আমরা বুঝতে পারি চেহারাটা ততটা বলিষ্ঠ নয়, একেবারে সৌম্যকান্তি চেহারা, একেবারে সাদামাটা, একেবারে নিরীহ গোবেচারা, মানে বলিষ্ঠ নয়, শক্তবক্ত নয়। দেখে মনে হয় না যে ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তার মধ্যে ক্ষত্রিয় সুলভ সেরকম কোনো বলিষ্ঠতা রয়েছে। এবং অরঙ্গজেব ক্ষত্রিয়, তার মানে অরঙ্গজেবের মধ্যে যে বলিষ্ঠতা, তার পুত্রের মধ্যে সেই বলিষ্ঠতাটা আসাটাই স্বাভাবিক। কিন্তু ওর যা চেহারা, সেই চেহারা দেখে মনে হয় না যে ওই রকম বলিষ্ঠতা বজায় রয়েছে। একটা সৌম্যকান্তি মানে একটা বালক সুলভ একটা চেহারা। তো এই চেহারাটা দেখে মনে হয় যে খুব বেশি লম্বজম্ব করতে পারে না, খুব বেশি আক্রমণাত্মক নয়, খুব বেশি ধ্বংসাত্মক নয়, চুপচাপ থাকে, শান্ত শিষ্ট, মানে অনেকটা আধ্যাত্মিকতার রাস্তায় যাবে, যুদ্ধের রাস্তায় নয়। ব্যাপারটা এরকম। ওর চেহারা কম কথা পায়, দেখে মনে হয় না, দেখে বোঝার উপায় নেই যে ও এরকম করতে পারে বা বলতে পারে। আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে? আমার প্রতি মানে অরঙ্গজেবের প্রতি, বাবার বিরুদ্ধে একটা অবিশ্বাসের বীজ ছেলের মধ্যে কে বপন করে দিয়েছে, কে পুঁতে দিয়েছে, কে তৈরি করে দিয়েছে? হয়তো তার পিসি জাহানারা কি? এই যে মোহাম্মদ, তার মানে এবারে মোহাম্মদের চরিত্রে, মোহাম্মদের রোলে কাউকে অভিনয় করতে হবে। আপাতত কে রয়েছে? কালীনাথ সেন রয়েছে। অধৈর্য হয়ে কামান কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচটা। ক্যাচ মানে সংলাপে ও যেখানে শেষ করছে তারপরে যেখান থেকে শুরু হচ্ছে, তো তুমি মোহাম্মদের সংলাপটা শুরু করো। কালীনাথ বলছে, পিতা আমায় ডেকেছিলেন। তাহলে কালীনাথ এখন মোহাম্মদ। রজনী, হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। তখনও পর্যন্ত কিন্তু সুজাকে বন্দি করা বা সুজাকে সরিয়ে দেওয়া হয়নি। সুজা তখন বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলের শাসনকর্তা হিসেবে নিযুক্ত রয়েছে। সুজার পরিণতি কি হয়েছিল পরবর্তীতে? না সুজা সপরিবারে, না সুজাকে যখন বন্দি করা হবে, হত্যা করা হবে, সুজা যখন গোপন সূত্রে খবর পেয়েছিল তখন সপরিবারে পালিয়ে গিয়েছিল কোথায়? না মায়ানমারে। মায়ানমার মানে তখন নাম ছিল আরাকান। যে আরাকানের কথা তোমরা ক্লাস 11 বাংলা সাহিত্যের ইতিহাসে পড়েছ। ক্লাস 10 ছিল সৈয়দ আলাওলের পদ্মাবতীর অন্তর্গত সিন্ধু তীরে, ওখানে কিন্তু প্রসঙ্গক্রমে আলোচনা করেছিলাম। আর সাহিত্যের ইতিহাসে তো ছিলই আরাকান রাজসভার 2 জন কবি, সৈয়দ আলাওল, তার আগের অগ্রজ কবি হচ্ছে দৌলত গাজী। এবং ওই আরাকানে গিয়ে গুপ্ত হত্যা হয়েছিল, মানে সুজাকে হত্যা করা হয়েছিল। তার পরিণতি সেইভাবে কি হয়েছিল, হত্যার পরে আর কি হলো, কিভাবে, সেটা কিন্তু সেইভাবে প্রকাশ্যে আসেনি। তবে সুজার এবং তার পরিবারের মৃত্যুর পরে সৈয়দ আলাওলের উপরে তার মৃত্যুর দায়টা এসেছিল, হত্যার দায়টা এসেছিল। এবং সৈয়দ আলাওলকে বোধহয় 3 মাসের জন্য কারারুদ্ধ করা হয়েছিল কবিকে। তারপরে নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্ত করে দেওয়া হয়েছে। যাই হোক, তো তখনও পর্যন্ত সুজা তাহলে বাংলার শাসনকর্তা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতেই অরঙ্গজেব, সুজার সামনাসামনি এখন অরঙ্গজেব, এবং তার উপর দায়িত্ব দিয়ে ফিরে আসছে। হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। মীর জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। মীর জুমলা, এটাকে ব্র্যাকেটে রাখো। মীর জুমলা এর আগে আমি প্রশ্ন করেছিলাম যে মীর জুমলা কে? মীর জুমলা হলো সেনাপতি। হ্যাঁ, তো মীর জুমলা হচ্ছে অরঙ্গজেবের সেনাপতি, যাকে রেখে দিয়ে আসা হচ্ছে সুজার সাহায্যে। ঠিক নয়,
মোহাম্মদের সাহায্যে মোহাম্মদের যাতে কোনো অনিষ্ট না হয়, ক্ষতি না হয়, আর সুজা যা আদেশ করবে তাকে অনুসরণ করার কথা বলে ফিরে আসতে চাইছে আওরঙ্গজেব। কালীনাথ মানে মোহাম্মদ এখন তার আদেশ শিরোধার্য করল, যে আজ্ঞা পিতা। রজনী, আচ্ছা যাও। দাঁড়িয়ে রইলে যে দেখা যাচ্ছে রজনীকান্ত মানে আওরঙ্গজেব দেখতে পাচ্ছে কালীনাথ মানে মোহাম্মদ এখনো দাঁড়িয়ে রয়েছে, তার মানে কিছু না কিছু বলবে, কিন্তু সেইভাবে বলার হয়তো সাহস খুঁজে পাচ্ছে না। তো জানতে চাইল দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে। কালীনাথ, না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। আপনার আজ্ঞাই যথেষ্ট, এটাতে দাগ দাও। তাহলে আজ্ঞা যথেষ্ট, কি আজ্ঞা, কি আদেশ দিল? ওই সোজা যা বলবে তারই অনুসরণ করবে, এই আদেশ দিল। রজনী, তবে তবে কেন দাঁড়িয়ে রইল? তার মনে প্রশ্ন। কালীনাথ বলছে, আমার একটা আর্জি আছে পিতা, এটা দাগ দাও। আর্জি মানে কি? এটা একটা প্রস্তাব, আমার একটা কথা রয়েছে, আমার একটা অনুরোধ রয়েছে। তাহলে সেই আর্জিটা কি? মানে ও জানতে চায়, ওর মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, উত্তর পাচ্ছে না। ও জানতে চায় যে কেন তার পিতামহকে ওইভাবে বন্দি করে রাখা হয়েছে, কেন অন্যান্যদেরকে বন্দি করা হয়েছে। অন্যান্যদেরকে মানে তার কাকা মুরাদকে বন্দি করে রাখা হয়েছে, তারপরে তার পিতামহকে নজরবন্দি করে রাখা হয়েছে, সিংহাসন থেকে সরিয়ে দিয়ে নিজে কেন বসেছে। এই সমস্ত প্রশ্নগুলো তার মনের মধ্যে ঘুরছে, কিছুতেই উত্তর পাচ্ছে না। আজকে সুযোগ পেয়েছে, তাও সাহস করতে পারছিল না। তবু জোর সাহস, নিজে খুব সাহস করে বলার চেষ্টা করছে জোর করে, আমার একটা আর্জি আছে পিতা। রজনী, কি চুপ করে রইলে যে, বলো পুত্র। কালীনাথ, কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এই সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না। উদ্ধত মার্জনা করবেন। তাহলে অনেক দিন ধরে সাহস সঞ্চয় করছিল, কিছুতেই বলে উঠতে পারছিল না। আজকে অনেক কষ্টে সাহসটা সঞ্চয় করেছে। যাই হয়ে যাক হয়ে যাক, আজকের প্রশ্নের উত্তরটা চাই। তাহলে একটা সংশয় তার বুকের মধ্যে রয়েছে, সেই সংশয়কে কিছুতেই চেপে রাখতে পারছে না। আর পুত্র হয়ে পিতার কাছে জিজ্ঞাসা করা, সেটা হয়তো মানা যায়, কিন্তু পিতা এখন সিংহাসনে, তার মানে সম্রাট। তো সম্রাটকে জিজ্ঞাসা করা এটা ঔদ্ধত্য। তাহলে সে ঔদ্ধত্য মার্জনা করবেন, দাগ দেবে, ঔদ্ধত্য মার্জনা করবেন। কি ঔদ্ধত্য দেখিয়েছে এখানে মোহাম্মদ? এর আগের লাইনটার একটা অংশ দাগ হবে, এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না, এটাও দাগ দাও। সংশয়টা কি? মোহাম্মদের। মানে যেহেতু একটা নাটকের ভেতরে আরেকটা নাটক, মানে কি বলে, নানা রঙের দিন নাটকের ভেতরে শাহজাহান আরেকটা নাটক, আবার সেই শাহজাহান নাটকে দুজনে আবার ওই চরিত্রগুলো অভিনয় করছে, তখন মোহাম্মদ লিখবে, আওরঙ্গজেব লিখবে। রজনী, বলো। কালীনাথ, পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? একটা প্রশ্ন তার মনের মধ্যে ছিল, সম্রাট শাহজাহান বন্দী কিনা। দেখতে পাচ্ছে বন্দি যাকে বলে সেই অর্থে তো বন্দি নেই, ওটা নজরবন্দি, কিন্তু ওই শেকল দিয়ে বন্দি করে রাখা কারাগারে সেটা তো নয়। তাহলে সম্রাট শাহজাহান কি বন্দি? রজনী, না। কে বলেছে? না। তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? তবে এক অর্থে গৃহবন্দী, যে কোনো জায়গাতে যাওয়ার কিন্তু তার কোনো অনুমতি নেই। তাহলে রুদ্ধ করে রাখা হয়েছে কেন তাকে প্রাসাদে? রজনী, সেরূপ প্রয়োজন হয়েছে, সেরকম প্রয়োজন হয়েছে, তাই তাকে রুদ্ধ করে রাখা হয়েছে, দরকার হয়েছে, আর সেটা তো তুমি বুঝবে না তোমার এই বয়সে। কালীনাথ, আর ছোট কাকা? ছোট কাকাকে ব্র্যাকেটে রাখো। প্রশ্ন, এমসিকিউর প্রশ্ন থাকে, ছোট কাকা কে, কি নাম তার? ছোট কাকার নাম? রজনী বলছে মুরাদ। তাহলে চারজনের নাম পরপর যদি বলা হয়, দারা, তারপরে সুজা, তারপরে আওরঙ্গজেব, তারপরে মুরাদ। মুরাদ ছোট, চার ভাই। কালীনাথ, তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? তাকে এইরকম করে কি বন্দি করে রাখা প্রয়োজন, দরকার আছে? রজনী, হ্যাঁ। কালীনাথ, আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে, পিতামহ বর্তমান থাকতে আপনি এই রকম ভাবে সিংহাসনে বসেছেন, তার মানে পিতামহ তো আপনাকে সিংহাসনে বসার দায়িত্ব দেয়নি, আপনাকে তো তিনি নিজের হাতে বসাননি। তাহলে এইভাবে বসিয়েছেন মানে এইভাবে বসিয়েছেন মানে বুঝতে পারছো কিভাবে সবাইকে সরিয়ে দিয়ে নিজে নিজে সিংহাসনে বসেছে। তাহলে এইভাবে সিংহাসনে বসা,
আপনার এই মানে এইভাবে সিংহাসনে বসা, এই পিতামহ বর্তমানে, এটা কি ঠিক? পিতামহ শব্দটাকে ব্র্যাকেটে রাখো। তাহলে পিতামহকে, প্রশ্নের উত্তর কি লিখবে? অরঙ্গজেব না, পিতামহকে ঠাকুরদা। তাহলে মোহাম্মদের পিতামহ শাহজাহান। রজনী, হ্যাঁ পুত্র কালীনাথ। পিতা রজনী, পুত্র রাজনীতি বড় কূট। মানে তুমি যদি প্রশ্ন করো যে কেন করা হয়েছে, কেন এরকম ভাবে বন্দি করে রাখা হয়েছে, কেন আমি এভাবে সিংহাসনে বসেছি, তাহলে কিন্তু তুমি বুঝবে না। আমার বয়সে এলে রাজনীতি যদি বোঝো তাহলে বুঝতে পারবে যে এটা কতখানি দরকার ছিল, কিন্তু এই বয়সে হয়তো তুমি বুঝবে না। তাও মোহাম্মদ যেটুকু বুঝেছে আমরা তার মতো করে ব্যাখ্যা করব, আর অরঙ্গজেব যেভাবে বুঝে সিংহাসনে বসেছে সেটার মতো করে আমরা পাঠকেরা ব্যাখ্যা করব। রজনী বলছে, মানে অরঙ্গজেব বোঝাচ্ছে, পুত্র রাজনীতি বড় কূট। দাগ দাও, রাজনীতি বড় কূট। কূট মানে কুটিল, জটিল কুটিল, রাজনীতি বড় কুটিল। এ বয়সে তা বুঝতে পারবে না। এমনি যদি আমরা সহজ করে বুঝি, রাজনীতি মানে রাজার অনুসৃত নীতি, রাজা যে নীতি অনুসরণ করে। তবে রাজা যে নীতি অনুসরণ করবে সেটা কি প্রজা বিরুদ্ধে হবে? প্রজাদের স্বার্থেই হবে, প্রজাদের পক্ষেই হবে, প্রজাদের হিত বা প্রজাদের মঙ্গলের জন্যই হবে। তারপরে রাজ্যের স্বার্থে, প্রজাদের স্বার্থে, তারপরে ভালো নীতি হবে। কিন্তু এই রাজনীতির অর্থ আস্তে 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 বিকৃত হয়ে অন্যরকম হয়ে গেছে। মানে রাজনীতি মানে যেন তেন প্রকারেণ ক্ষমতায় বসতে হবে এবং যেভাবে হোক ক্ষমতাকে ধরে রাখতে হবে। তার জন্য সামনে যত বাধা আসুক, যেভাবে হোক সেই বাধা সরাতে হবে। এটা অন্য অর্থে দাঁড়িয়ে গেছে রাজনীতি। সেই রাজনীতিতে একমাত্র লক্ষ্য হচ্ছে সিংহাসন, মানে ক্ষমতা। আর সেই ক্ষমতায় যদি আসতে হয় বা ক্ষমতায় এসে যদি ক্ষমতা ধরে রাখতে হয়, তাহলে প্রিয়জন, আপনজন, কাছের লোকদেরকেও যদি সরিয়ে দেওয়ার দরকার হয় সরিয়ে দিতে হবে। রাজনীতি বড় কূট। এ বয়সে তা বুঝতে পারবে না। দাগ দাও, এ বয়সে তা বুঝতে পারবে না। এ বয়সে কি বুঝতে পারবে না? সে চেষ্টা করো না, এটাও দাগ দাও, সে চেষ্টা করো না। তাহলে কোন চেষ্টা? এই রাজনীতি বোঝার চেষ্টা, এই যে কুটিল রাজনীতি বোঝার চেষ্টা এই বয়সে করার চেষ্টা করো না, তাহলে তোমার মাথায় ঢুকবেই না, বুঝতেই পারবে না। মাথা খারাপ হবে, মাথা গরম হবে। থেকে বাচ্চাই আছো, বাচ্চা থাকো, খেলাধুলা করো, ঘোরাফেরা করো, কি লাগবে বলো? পকেট মানি কি? মাঝে মাঝে কিন্তু এগুলো আসে বাড়ির থেকে। রাজনীতির উৎস কিন্তু বাড়ি, ঘর, সংসার। যেখানে যে জটিল কুটিল রাজনীতি চলতে থাকে না, হ্যাঁ, তারই ক্ষুদ্র সংস্করণ দেশের রাজনীতি। বড় বড় রাজনীতির প্ল্যাটফর্ম তো বাড়ি। বাংলা সিরিয়ালগুলোতে দেখা যায়, সময় পাই না, সময় পাই না, চোখে পড়ে যায়, দেখা যায় জটিল কুটিল রাজনীতি। ওখান থেকে তো শেখে। তো রাজনীতি বড় কূট। তোমরা যদি বাড়ির সেই রাজনীতিতে মাথা ঢোকানোর চেষ্টা করো, মানে নাক গলানোর চেষ্টা করো, অংশগ্রহণ করার চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো, মাঝে মাঝে কিন্তু এই বয়সে উড়ে আসে। ছোট ছোটর মতো থাকো, এই বয়সে বড়দের ব্যাপারে নাক গলানোর দরকার নেই। তুমি যা নিয়ে আছো তাই নিয়ে থাকো, পড়াশোনাটা নিয়ে থাকো। যখন বড় হবে তখন নিজেই বুঝে যাবে। তাহলে রাজনীতি এখন কি? পকেট মানি দরকার তো, এই না, যাও কি খাবে খেয়ে আসো, ঘুরে আসো। এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। চেষ্টা করা মানেই মাথাটাই খারাপ হবে। কালীনাথ তবুও কিন্তু মোহাম্মদ আবার এই কথার বিরুদ্ধে পাল্টা ক্রস করছে, পাল্টা কিন্তু জবাব দেওয়ার চেষ্টা করছে যে আমি যতটুকু বুঝেছি রাজনীতি সম্পর্কে, এই রাজনীতি কিন্তু একটা অসৎ রাজনীতি, অন্যায় রাজনীতি। পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দী করা, ঠিক রাজনীতি। ছলে কৌশলে সরল ভ্রাতাকে, ভাইকে বন্দী করা। স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা। স্নেহময় পিতাকে, যে তোমাকে অন্ধভাবে স্নেহ করে, তুমি তার সেই অন্ধ স্নেহের সুযোগটা নিয়েছো, তাকে বন্দী করেছো, তাকে সিংহাসনচ্যুত করেছো। এখানে সরল ভ্রাতাকে বন্দী করা, এখানে কোন ভাইয়ের কথা বলা হয়েছে? মোরাদ। কারণ দারাকে হত্যা করা হয়ে গেছে।
সুজা তখনও বন্দি হয়নি বা সুজাকে তখনও দেশ ছাড়া করা হয়নি, মানে ওই চক্রান্তটা চলছে। আর এই মোরাদকে বন্দি করা হয়ে গেছে, আর পিতাকে সিংহাসনচ্যুত করা হয়ে গেছে, আর নিজের ক্ষমতায় বসে গেছে। আর ধর্মের নামে সেই রাজ সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়। দাগ দেবে, এর নাম যদি রাজনীতি হয়, এইটাকে যদি রাজনীতি বলো তাহলে এই রাজনীতি আমি চাই না, এই রাজনীতি আমি করতে চাই না, এই রাজনীতি আমার জন্য নয়। দাগ দেবে, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। তো ধর্মের নামে সিংহাসনে বসা, যদিও এর আগে অনলাইন ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। ধর্মের নামে সিংহাসনে বসা, ধর্মের নামে মানে কি বলতে চাইছি, মানে এটাই আমার ধর্ম, এটাই ধর্ম। কি ধর্ম? মানে আমি শাহজাহানের পুত্র, তার মানে সিংহাসনে বসার অধিকার আমার আছে। তাহলে সেই অধিকার থেকে যদি আমি বঞ্চিত হই তাহলে আমার ধর্ম কি বলে? আমাকে যেভাবে হোক সিংহাসনে বসতে হবে। এখন এই সময় দাঁড়িয়ে কারোর যদি 4 ছেলে থাকে বা 4 ছেলে 2 মেয়ে থাকে, এখানে জাহানারা রোশনার কথাই যদি ভাবি তাহলে 2 মেয়ে আর 4 জন ছেলে, তো 4 ছেলে 2 মেয়ে। এখন শুধু ছেলেরাই সমান ভাগ পাবে, সম্পত্তির ভাগ পাবে তা তো নয়, সমান ভাগ, ছেলে মেয়ে সবাই সমান, সমান ভাগ মানে 6 জনের মধ্যে ভাগ হবে। তাহলে যত সম্পত্তি আছে সেই সম্পত্তিকে যদি 6 ভাগে ভাগ করে যে যার ভাগ যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই অর্থে সংঘাত হবে না। যদি কম বেশি হয় সংঘাত বাঁধবে। আবার পিতা মানে বাবা যদি বেঁচে থাকাকালীন এই কাজটা করে দিয়ে যায় তাহলে সংঘাতটা কম হবে না, কিন্তু মারা যাওয়ার পরে যদি ভাইরা নিজেরা ভাগ বাটোয়ারা করে এবং নিজেদের মধ্যে যদি মিল না থাকে, নিজেদের মধ্যে যদি মতের মিল না থাকে, কেউ বলবে কি না আমি বড়, আমি অনেকদিন ধরে সংসার দেখেছি, সংসার টেনেছি, অনেকদিন ধরে ভাই বোনদের দায়িত্ব নিয়েছি, তাহলে আমার একটু বেশি প্রাপ্য। এবারে কেউ ধরো ছোট যে আছে সে বলবে কেন, পৈতৃক সম্পত্তি, তুমি নিজের চেষ্টায় যদি কিছু করো সেটা আলাদা জিনিস, এটা তো বাবার সম্পত্তি না, বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ হবে, তুমি বড়, তোমার দায়িত্ব, হ্যাঁ তুমি আগে এসেছো পৃথিবীতে, তোমার দায়িত্ব আগে থেকে তুমি সংসারের বা পরিবারের দায়িত্ব নিয়েছো, কিন্তু আমরা তো 1 ইঞ্চিও ছাড়বো না, সংঘাত তো বাধি। কিন্তু বাবা যদি ভাগ করে দিয়ে যায় সময় থাকতে থাকতে তাহলে কারোর কিছু বলার থাকে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে রাজ্যে যে নিয়ম, রাজার যে নিয়ম, মানে পুরুষানুক্রমিক বংশানুক্রমিক ভাবে সিংহাসনে বসবে কে? জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে, তাহলে দারা সিংহাসনে বসবে, ভালো কথা। তাহলে সুজা, অরঙ্গজেব, মোরাদ এদের কি হবে? দারার যে পুত্র ওই সিংহাসনে সে দাবিদার হবে। তাহলে এরা তো দাবিদার হলোই না, এরা তো বসতে পারলো না, এদের সন্তানরাও বসার কোনোদিন অধিকার পেল না। তাহলে এটা কখনো ধর্ম হতে পারে না, এটা কখনো আসল রাস্তা হতে পারে না, নীতি হতে পারে না। তাই এই ধর্মের জন্য আমি করেছি, এটাই আমার কাছে মনে হয়েছে সঠিক ধর্ম। যদি অন্য উপায় থাকতো, যদি অনেক সহজ উপায় থাকতো, রক্ত ঝরানোর উপায় না থাকতো, নিরীহ অহিংস পথ থাকতো, তাহলে আমি সেই অহিংস পথে নিতাম। যা করেছি আমি ধর্মের জন্য করেছি। আসলে আগেও আলোচনা করেছি যে অপরাধী যখন অপরাধ করার পরে নিজেকে শান্ত করার চেষ্টা করে, নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করে, নাহলে কিন্তু উদ্ভ্রান্ত হতে থাকবে। মানে যদি একবার তার মধ্যে অপরাধ বোধ তৈরি হয়ে যায় যে না আমি ভুল করেছি, অপরাধ করেছি, অনুতপ্ত হওয়া শুরু করে দেয়, তখন ভেতরে ভেতরে এমনভাবে সে তাড়িত হতে থাকে ভেতর থেকে, তখন কিন্তু সে আর থাকতে পারবে না। তখন অপরাধী নিজের মতো করে ওই অপরাধটাকে, অন্যায়টাকে নিজের মতো করে ন্যায় ভেবে নেয় যে না এটা ঠিক করেছে, এটা করা দরকার ছিল, এটা না করলে আমি বাঁচতে পারতাম না। যারা যারা আমাদেরকে বঞ্চিত করছে, তারা অন্যায় করছে, তারা অপরাধ করছে, অথচ তাদের শাস্তি হচ্ছে না, তা আমি নাহলে তাদের থেকে লুটপাট করছি, তাদের থেকে চুরি করছি, তাদের থেকে ডাকাতি করছি, তার মানে আমি কিন্তু কোনো অন্যায় করছি না, মানে ডাকাতের ঘরে ডাকাতি করছি, চোরের ঘরে চুরি করছি। তাহলে ওরা যদি বড় বড় ডাকাত হয়, আমি নাহলে ছোটখাটো চোর, তাহলে আমি কি অপরাধী নাকি? না, মানে অপরাধীরা কিন্তু ঠান্ডা মাথায় এইভাবে আস্তে আস্তে অপরাধ করে নিজেকে শান্ত রাখে। যারা বড় বড় অপরাধী তারা কিন্তু মাথা গরম করে না খুব সহজে। তোমার কাঠ গড়াতে দান করিয়েও যখন তাকে ওই যে উকিল যখন রীতিমতো করে, মাথা ঠান্ডা রাখে। আর একজন দেখবে
অপরাধ করেনি, ওই জন্য মাথা ঠান্ডা রাখতে পারে না, ওই জন্য চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে করে এমনভাবে বাস্ট হয়ে যায়, বা হয়তো বেফাস কিছু বলে ফেলে, ওটাকেই ধরে না, এই দেখো 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 এগুলো স্বীকার করে নিয়েছে, এ কিন্তু অপরাধ করেছে। আর যারা ঠান্ডা মাথায়, তাকে যতই রাগাও, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে উত্তর দিচ্ছে। সে তো জানে, সে এরকম অনেক লড়াই, ভেতরে ভেতরে অনেক লড়াই সে করে এসছে, অনেক আগেই করে চলে এসছে। আর যারা প্রথমবার অপরাধ করেছে, হয়তো জেনে বুঝে না, অজান্তে, তারা মাথা ঠিক রাখতে পারে না, কারণ তাদের ভেতরে তো অলরেডি কাজ করা শুরু হয়ে গেছে যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, এক্সপ্রেশনগুলো পুরো চেঞ্জ হয়ে যায়, ধরে রাখতে পারে না। আর যে বারবার করেছে, তার মাথা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সে জানে যে বারবার খুন করেছি, আমি যদি ওই রকম ভাবে এক্সপ্রেশন দিই, স্বাভাবিক না থাকি, তাহলে খুব সহজে ধরা পড়ে যাবো। ওই যে অজয় দেবগন একটা সিনেমা আছে না, দৃশ্যম, সিনেমা খুব সুন্দর, খুব সুন্দর। মানে প্রথমবার যখন ও বুঝতে পারলো যে মানে ওর মধ্যে অস্বাভাবিক কাজ করছে, ও যখন গাড়িটা নিয়ে গিয়ে ওই যে দূরে একটা বিশাল বড় ইয়ে ছিল, খাদ ছিল, মানে হ্যাঁ ওখানে যে খাদান, ওখানে ডুবিয়ে দিয়ে চলে এলো, তারপরে কিন্তু একটু অস্বাভাবিক হয়ে গেছে, মানে স্বাভাবিক অবস্থায় নেই। তো ওর যে কেবলের যে ব্যবসা ছিল, সেখানকার একটা বাচ্চা ছেলে ছিল না, ও তখন বললো যে তোমার মুডটা যেন অফ হয়ে গেল, ও তখন রিয়েলাইজ করলো যে না, আমার যে স্বাভাবিক অবস্থা সেটা আমাকে স্বাভাবিক থাকতে হবে। তখন আবার ওই ভেতরে ওইটাকে, কষ্টটাকে বা চিন্তাটাকে চেপে রেখে ওই স্বাভাবিকভাবে আচরণ করেছে। আর তার জন্য শেষ পর্যন্ত কিন্তু পুরো ফ্যামিলিকে বাঁচিয়ে নিয়ে ফিরে নিয়ে আসতে পেরেছে। তো যাই হোক, তাহলে অপরাধী নিজের মতো করে যুক্তি দেয় যে এটা আমি যেটা করেছি এটা অন্যায় করিনি, এটা আমি অপরাধ করি, এটা অন্যায় হতেই পারে না, যা করেছি ধর্মের জন্য করেছি, এটাই আমার ধর্ম, উপায় ছিল না, অন্য রাস্তা ছিল না। যাই হোক, তো ধর্মের নামে সিংহাসনে এসে বসা, তার মানে অরঙ্গজেব বারবার এই কথাটাই বলছে যে আমি যা করেছি ঠিক করেছি, আর ধর্মের নামে সিংহাসনে বসেছি, এটাই আমার ধর্ম, এটাই সঠিক ধর্ম, আসল ধর্ম, ন্যায় ধর্ম। তাহলে মোহাম্মদের কাছে মনে হয়েছে যে তুমি যেটা বলেছো ধর্মের নামে সিংহাসনে বসা, এই ধর্মের নামে সিংহাসনে বসাটা আমার কাছে রাজনীতি হতেই পারে। রজনী, আগেকার দিনে যে পার্টগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না, স্বাভাবিক, পুরোনো দিনের কথা, পুরোনো দিনের পার্ট, পুরোনো দিনের স্মৃতিচারণ মনটাকে বিচলিত করবেই, মনটাকে নাড়া দেবে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো। এই যে জায়গাটা এখন অরঙ্গজেবের, এই জায়গাটা মানে অরঙ্গজেব আর মোহাম্মদের এই যে কথোপকথনের জায়গাটা হয়তো ততটা ভালো নয়। সব থেকে যে জায়গাটা ফুটিয়ে তোলা কঠিন এবং সব থেকে দর্শকদের আকৃষ্ট করবে, সেই জায়গাটা হচ্ছে অরঙ্গজেব তখন একা। সবাইকে খুন করার পরে ওর রাস্তা পরিষ্কার, সিংহাসনে বসা হয়ে গেছে, ক্ষমতার জন্য যে উদ্ভ্রান্তি কাজ করছিল সেটা আর নেই, এখন সে কিছুটা থিতু হয়েছে, ধাতস্থ হয়েছে, এখন তার হাতে অগাধ সময়, এখন নিজেকে নিয়ে ভাববার মতো সময় রয়েছে। তো মানুষ যখন নিজেকে নিয়ে ভাবার অবকাশ পায়, তখন কিন্তু তার আগেকার সময়ের ভালো মন্দ সব স্মৃতি কিন্তু চলে আসে। তারপরে সে কিন্তু খুঁজে দেখার চেষ্টা করে, এর মধ্যে আমি ভুল কোথায় করেছি, ভুল বলেছি কিনা, কাউকে কোনো আঘাত করেছি কিনা, অপমান করেছি কিনা, তার মধ্যে আমি অপমানিত হয়েছি কতখানি, সেই সমস্ত স্মৃতিচারণে কিন্তু উঠে আসে। এই জন্য সারাদিন ধরে যা করলে তার একটা খতিয়ান ঘুমোতে যাওয়ার আগে 2 মিনিট 5 মিনিটের জন্য একটু রেখো, একটু ভাবার চেষ্টা করো সারাদিনে কে আমাকে কি বললো, আমি কাকে কি বললাম, আমার আচরণে, আমি অনেকের আচরণে হয়তো কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, সেটা বড় কথা নয়, কিন্তু আমার দিক থেকে কাউকে বেশি কোথাও আঘাত করা হয়ে যায়নি তো? যদি আঘাত করা হয়ে থাকে তাহলে ঘুমোতে যাওয়ার আগে একবার একটা সরি পাঠিয়ে দিলাম। অন্যরা আমাকে কি ভাবলো সেটার থেকে বড় কথা আমি নিজের বিবেকের কাছে, নিজের মনের কাছে স্বচ্ছ থাকলাম যে না, ভুল তো মানুষেরই হয়, কিন্তু ভুল করেও আমি যে ভুল স্বীকার করেছি, এই সৎ সাহসটা কিন্তু সবার থাকে না, বরং একটা অহংবোধ কাজ করে, একটা ইগো কাজ করে। সেই ইগোর কারণে কিন্তু একটা সরি বলা বা লেখার ক্ষেত্রে অনেকবার হাত আটকে যায়। লিখেও না করবো না, সরি বলবোই না, ওটাই দূরত্ব তৈরি করে দেয়। একটা তো শব্দ ঝেড়ে ফেলো ইগো, ঠিক আছে সরি,
হয় না, কিন্তু আস্তে 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 ওটা শিথিল হতে থাকে, কমতে থাকে, কিন্তু যখন ওটা আটকে থাকবে তখন ওটা বাড়তে থাকবে। না, মুহূর্তে হয় না, কিন্তু আস্তে আস্তে। আর এক পক্ষের মন কিন্তু কিছুটা হলেও একটু বলবে, ভাববে। আস্তে কথা না। তাহলে আগেকার দিনে, লাইনে থাকো, আগেকার দিনে যে পার্টগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে, শুনতে শুনতে ভিতরটা যেন কেমন করে না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো, দাগ দেবে এই। আচ্ছা, আর একটা জায়গা মনে করিয়ে দাও, এই লাইনটা কোন জায়গাটা? শাহজাহান নাটকে ঠিক কোন জায়গাটা মনে করিয়ে দিতে বলেছে? কোন জায়গা? ওই যে অরঙ্গজেব একা, সবাইকে খুন করার পরে সিংহাসনে বসার পরে সম্পূর্ণ একা, এখন নিজেকে নিয়ে ভাবার মতো কিছুটা অবকাশ আছে সেই সময়, এবং রাত তখন। পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা দেখো, শুধু কি আর শাহজাহান নাটকেই ও ভালো অভিনয় করেছে? নিশ্চয়ই না, আরো অনেক নাটকে নিশ্চয়ই ভালো অভিনয় করবে, কিন্তু এই শাহজাহান নাটক বারবার ঘুরে ফিরে এসছে। আসলে শাহজাহান নাটককে কেন্দ্র করে একটা বড় স্মৃতি, গভীর ক্ষত, দগদগে ঘায়ের মতো এখনো পর্যন্ত তার বুকের ভেতরে রয়েছে। তাই ঘুরে ফিরে কিন্তু এই শাহজাহান নাটক আসছে, ঘুরে ফিরে কিন্তু অরঙ্গজেব চরিত্রে, মানে আলমগীরের চরিত্রে নিজে উপস্থাপন করছে নিজের সংলাপ। কারণ অরঙ্গজেবের তথা আলমগীরের চরিত্রে অভিনয় করতে দেখেই কিন্তু তাকে ভালোবেসেছিল বড় লোকের সঙ্গে। তার জীবনের ওখান থেকেই শুরু হয়েছিল ভাগ্যের পতন। ভাগ্য কিন্তু অবনমন শুরু করেছিল এই সময় থেকে। পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা ধরো, তাহলে পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা, তাহলে শাহজাহান তো একটু আগেই শাহজাহান নাটকের সংলাপ বললই, তাহলে অন্য নাটক বলতেই পারত, কেন আবার শাহজাহান নাটক এসছে? তাহলে ঘুরে ফিরে কিন্তু ওটাই বারবার আসছে, ওটাই গাথা রয়েছে মনের মধ্যে। শাহজাহান নাটকের অরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, দাগ দেবে শাহজাহান থেকে সিনটা পর্যন্ত, সেই ভয়ঙ্কর সিন, এটাই কিন্তু সব থেকে ভয়ঙ্কর, কঠিন এটা অভিনয় করা। যখন সবাইকে খুন করে অরঙ্গজেব সিংহাসন পেয়েছেন, তখন একদিন মাঝরাতে অরঙ্গজেব একা, তার মানে আগের যে অংশটাতে, দৃশ্যটাতে অভিনয় করা হলো তার থেকে আরো কিছুটা দিন অতিক্রান্ত। সবাইকে খুন করা হয়ে গেছে, মানে সুজাও আর নাই, মুরাদ নাই, দাঁড়া তো নেই, ছিলই না, তার মানে আর কেউ তাকে বাধা দেওয়ার মতো নেই। তার মানে সবাইকে খুন করে পুরো, মোহাম্মদ সম্পর্কে আমার নিজেরও কিন্তু ইতিহাসের ইয়েটা নেই, ধারণাটা নেই। মোহাম্মদকে কি আর খুন করবে? পুত্রকে খুন করার কোনো প্রশ্নই হয় না। হ্যাঁ, ওইটা তো ইতিহাসে শুনি। যাই হোক, তো সবাইকে খুন করে অরঙ্গজেব একা। তখন একদিন মাঝরাতে অরঙ্গজেব একা, একেবারে একা, এবং এই একাকিত্ব, এই নিঃসঙ্গতায় ভাবছেন, এই ভাবছেনে দাগ দাও, এই যে একেবারে একা আর ভাবছেন, দুটোতে একটাই দাগ দেবে, বা এখান থেকে পুরোটা দাগ দাও। তখন একদিন মাঝরাতে অরঙ্গজেব একা, একেবারে একা, ভাবছেন। কি ভাবছেন? যা এর জন্য করেছি। কিছুতেই স্বস্তি পাচ্ছে না, কিন্তু নিজেকে সান্ত্বনা দিচ্ছে, আশ্বস্ত করছে, কিন্তু বারবার ধরে বিবেক তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তখন সে আবার এইভাবেই আশ্বস্ত করছে, না না, তা যা করেছি আমি ঠিক করেছি, ধর্মের জন্য করেছি। যদি অন্য উপায় সম্ভব হতো তাহলে হয়তো খুন করতাম না, হত্যা করতাম না, অন্য উপায় নিতাম। দাগ দাও, অন্য উপায়ে সম্ভব হতো। এখানে অন্য উপায় বলতে এখানে অহিংস পথ। উফ, কি অন্ধকার! মানুষ যখন অপরাধ বোধে ভুগে, তখন চারদিকে যদি অন্ধকারটা থাকে, সেই অন্ধকারটা আরো গাঢ় হয়ে তাকে চেপে ধরে। কে দায়ী? দাগ দাও, কে দায়ীতে। এখানে কোন দায়ী হওয়ার কথা, কোন বিষয়ে দায়ীর কথা বলা হয়েছে? হ্যাঁ, এই যে সবাইকে মারতে হয়েছে, এর জন্য কে দায়ী? যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করেছি, তারা দায়ী। তারা যদি না এইরকম বাধা হয়ে দাঁড়াতো, তাহলে হত্যা করতে হতো না। না, আমি দায়ী। এইবারে বিবেকের দংশন এইভাবে লড়ছে, একটা দোলাচলতা তৈরি হয়েছে, মনের যে দ্বন্দ্ব ভয়ঙ্কর। ঠিক করেছি, আমার নিজের আপন ভাইদেরকে হত্যা করেছি, এটা কি ঠিক করেছি? আবার বলছি না, আমি ঠিক করেছি। আবার ভাবছি না, তো ঠিক করিনি। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু ভয়ঙ্কর। এখান থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন, খুব কঠিন। আর যে মানুষ এইরকম দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারে নিজের মতো করে, সে হচ্ছে বেঁচে গেল। আর যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে ডিপ্রেশনে চলে যাবে, ঠিক ভয়ঙ্করভাবে ডিপ্রেশনে চলে যাবে। উফ, কি অন্ধকার! কে দায়ী? আমি? বলছি না, আমি না। এই বিচার,
এই যে এবারে বিচার, আমি যদি দায়ী হই তাহলে নিশ্চয়ই আমি অপরাধী, তারপর বিচার হবে, এই বিচার। কি শব্দ, কিছু একটা শব্দ এসে যেন তাকে চেপে ধরছে। আসলে শব্দটা কিন্তু বাতাসের শব্দ, কিন্তু আবার সেই বাতাসের শব্দটা মনে হচ্ছে যেন নিয়তি, নিয়তি যেন ভয়ঙ্কর কাল রাত্রি হয়ে এসে দাঁড়িয়েছে, বিষাক্ত করে দিচ্ছে, রুদ্ধ করে দিচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাসকে। না, বাতাসের শব্দ। কি কোনো মতেই এ চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। ডাক দেবে, কোনো মতে এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। এই চিন্তা মানে কোন চিন্তা? ওই যে দোষ করেছি কিনা, অপরাধ করেছি কিনা, ভুল করেছি কিনা। কিন্তু নিদ্রা আসে না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। তো হয় এত চিন্তা, এত দুশ্চিন্তা, এত দ্বিধা দ্বন্দ্ব, দোলাচলতা, মানসিক এই যে চাপে মানুষের ধরো চোখের পাতা জুড়ে আসছে, কিন্তু একটু পরে আবার খুলে যাচ্ছে। মানে তন্দ্রা, তন্দ্রা মানে কি? ঘুম ঘুম ভাব, পুরো ঘুম নয়, ঘুম ঘুম ভাব একটা আসছে, কিন্তু আবার মুহূর্তের মধ্যে আবার চোখ খুলে যাচ্ছে। নিদ্রা আসছে না, মানে নিশ্চিন্তে শান্তিতে ঘুমোতে পারছে না। হয় তোমাদেরও কোনো না কোনো দিন হয়তো হয়েছে বা হয়তো হবে, ঘুমড়িয়ে দিয়ে চলে যাবে। মানে এইরকম না হোক খুন করতে হবে, অপরাধ করতে হবে, তারপরে ঘুম উড়ে যাবে, তা নয়। কিন্তু বয়স অনুযায়ী অপরাধ অনেক কারণে হতে পারে, অনেক রকম অপরাধ বোধ তৈরি হতে পারে। হ্যাঁ, সেটা তুই সব থেকে ভালো জানিস, তোর অভিজ্ঞতা প্রচুর, তোর থেকে আমি নেবো। দাঁড়া, অনেক কিছু শেখার আছে তোর থেকে, অনেক। এই বয়সে আমার অনেক ঘাটতি ছিল তোর বয়সে। মুখ বন্ধ কর। কিন্তু নিদ্রা আসে না। কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি, ও কি, ও কি? আবার সেই দ্বারার ছিন্ন শির সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, ভেবে নাও দৃশ্যটা। দেহ নেই, শুধু মুন্ডুটা সামনে এসে, চোখ টোক বের করে হবে। হ্যাঁ, মুন্ডু আছে, এই যে ছিন্ন শির, সেটা তো মোরাদের। মোরাদের শুধু কবন্ধ এসছে, মাথা নেই, তার শুধু দেহটা এসছে, গলা কাটার দেহ, গলা কাটার দেহ এসে বিল করেছে, ঘুরে বেড়াচ্ছে। সেই একটা সিনেমা আছে না সাউথের, কাশ্মোরা, দেহ চলে যাচ্ছে, আবার এসে মুন্ডুটা লেগে যাচ্ছে। সেই দ্বারা আর ছিন্ন শির। ভেবে নাও, এটা কিন্তু বোঝানোর জায়গা না, এটা নিজেকে ওই জায়গাতে বসিয়ে উপলব্ধি করার জায়গা। যে এরকম একটা রাত্রি, একটা মানুষ নিজের এত আপনদেরকে খুন করে হত্যা করেছে, তারপরে বিবেকের দংশনে ভুগছে, তাহলে সে চোখটা বন্ধ করার সাথে সাথে কি দেখতে পাচ্ছে? যেন জ্যোতির্ময়ী ধূম শিখা চারদিকে ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে গেল। হঠাৎ করে দ্বারার ছিন্ন শির বেরিয়ে পড়ল। দ্বারার ছিন্ন শির শেষে জবাবদিহি করছে, তুই তো দাদাকে হত্যা করেছিস, ঠিক করেছিস? বল, জবাব দে। না না, নাটক করতে হবে। এই জায়গায় নাটক যে করে, মানে অসাধারণ। সুজার রক্তাক্ত দেহ, এই সুজার পুরো দেহটাই এসছে। সুজার মুন্ডু আছে কিন্তু পুরো দেহ কিন্তু রক্তাক্ত, ক্ষতবিক্ষত করেছে, হত্যা করেছে, তলোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সুজাকে তো সরাসরি অরঙ্গজেব হত্যা করেনি, কিন্তু গুপ্ত হত্যা হয়ে গেছে। তো হত্যা হয়েছে মানে নিশ্চয়ই ছুরির আঘাত রয়েছে তার তো সর্বাঙ্গে। তো সেই ক্ষতবিক্ষত দেহ আর মোরাদের কবন্ধ, এই তিনটেকে ব্র্যাকেট রাখো। তার আর ছিন্ন শিরকে ব্র্যাকেটে, ওই যে বললাম মুন্ডুহীন, গলা কাটা শুধু দেহটা, কবন্ধ। আর কবন্ধ কথাটা আগের দিন আলোচনা করছিলাম না, মেঘের গায়ে জেলখানা, এই রচনায় কবন্ধ কথাটা ছিল। লেখক সুভাষ মুখোপাধ্যায় যখন উত্তরবঙ্গে যখন ট্রেনে বক্সার পথে চলেছেন, তখন ওই যে রাজাভাতখাল স্টেশনে নামলেন, ওখান থেকে চা খেলেন, ওখান থেকে দেখলেন বা ট্রেনে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে কালো কালো কবন্ধের মতো পাহাড়গুলো, মানে তার শৃঙ্গগুলো খুব সুচালো নয়, কোথাও শৃঙ্গগুলো একটু বেটে খাটো, মানে অংশটা একটু যেন ওই ক্ষয়জাত পাহাড়গুলোর মতো। তার মানে দেখে মনে হচ্ছে যে ওর মাথা নেই, শৃঙ্গ নেই, তার মানে কবন্ধ। শৃঙ্গ ছাড়া দেহ, মাথা ছাড়া দেহকে কবন্ধ বলা হয়। যাই হোক, তো মোরাদের কবন্ধ সব এসে ভিড় করেছে, সব এসে তার কাছে প্রশ্ন করছে, উত্তর চাইছে, জবাব চাইছে। যাও সব, আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করি না?
যে আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আর তার জন্য তোমাদের আসতে হবে। আমি বিশ্বাস করি না। দাও, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। দেখো গলা কাটা দেহ, শুধু মুন্ডু, ক্ষতবিক্ষত দেহ চারদিকে ঘুরে ডান্স করছে, নাচছে। যদি এটা জেগে কেউ দেখে তাহলে তো ভয়ঙ্কর। ঘুমের ঘোরে আমরা এরকম কোনো মানে এরকম না, একটা ভয়ঙ্কর স্বপ্ন, দুঃস্বপ্ন দেখি, আতঙ্কের স্বপ্ন দেখি, ভূতের স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমরা ভয় একেবারে জেগে উঠে ধর্ম করে তারপরে কিছুক্ষণ সামলে নিতে টাইম লাগে, সময় লাগে। আর এ তো একদম বিবেকের দংশনে ভুগছে, আর সত্যি সত্যি দেখতে পাচ্ছে সবাই এসে আমাকে ভিড় করেছে। কে তোমরা? জ্যোতির্ময়ী ধূম শিখার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তোমরা এসে দেখা দিয়ে যাও। জ্যোতির্ময়ী ধূম শিখা, এই যে শিখা, যেমন একটা মানে সিনেমা দেখো না, দেবতার উদয় আবির্ভাব করছে, চারদিকে ধোঁয়া ধোঁয়া, দেবতা মুখটা জ্যোতির্ময়ী ধূম শিখায় দেবতা মানে একটা চক্র, একটা লাইট পেছনে ঘুরছে, তারপরে আস্তে 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 দেবতার মুখ দেখা যাচ্ছে ধোঁয়ার মধ্যে। এই জ্যোতির্ময়ী, এটা একটু ভেবে নিতে হবে, আমি তো আর সিনেমা দেখাচ্ছি না, করছিও না। জ্যোতির্ময়ী ধূম শিখার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তোমরা এসে দেখা দিয়ে যাও। জাগ্রত, ঘুমের ঘরে নয়, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থা, ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে তোমরা এসে দেখা দিয়ে যাও। চলে যাও, মোরাদের কবন্ধ আমায় ডাকছে, নিয়ে যাবো তোকে, আয় আয় ভাই আয়। দাদার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে, দেখবে কিছু বলছে না, এক দৃষ্টি। এটা বেশি ভয়। কিছু কিছু ভূতের সিনেমা আছে, ভূত একেবারে কমেডি করছে, কিভাবে এরকম আসছে, এরকম হেঁটে চলে, সেদিকে হাসি রাখি, ভয় পায় না। কিন্তু কিছু কিছু সিনেমা আছে দেখবে পুরো গা কাটা দেবে, কিচ্ছু বলবে না, ঘুমিয়ে আছে, চোখটা খুলে গেল, চুপ করে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে, গা শিহরিত হয়, কাটা দেয় কি বলতো, দাঁড়িয়ে আছে, আর একটা পেছনে ব্যাকগ্রাউন্ড শব্দ দেয়, মানে ওইগুলো অনেক বেশি ভয়। আসলে ওগুলোতে একটা মানে ফিলিংস কাজ করে। হ্যাঁ আস্তে কি, হ্যাঁ এই ধরনের সিনেমাগুলো। আর যেগুলো হচ্ছে ওই যে বাজার চলতি হাসানোর জন্য সিনেমাগুলো করে ভূতের, ওগুলো না। ভয় মানে তখন কি মনে হয়, ভূতকে যত তুমি বিশ্বাস নাই করো না কেন, ওই রকম ধরনের যখন পরিবেশটা তুমি দেখো আর তারপর রাতে একা থাকো, তখন মনে হয় গেল, যখন তোমার বিশ্বাস করতে বাধ্য না ভূত আছে। দাদার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে। এখানে আছে দাদার মুন্ডু, পুরোনো বইটাতে আছে দাদার, তোমাদের নতুন বইগুলোতে কি আছে? দাদা না দাদা? তাহলে দাদা মানে দাদাকে বুঝিয়েছে। দাদার মুন্ডু, দাদার মুন্ডুকে ব্র্যাকেট রাখো, প্রশ্ন থাকবে দাদাকে। দাদা তো সুজাও, তাহলে এখানে কিন্তু দারার কথাই হবে, কারণ দারার মুন্ডুর কথাই রয়েছে আগে। আর সুজার তো ছিন্ন শির ছিল না, ছিন্ন শির, হ্যাঁ দারার ছিন্ন শির ছিল, তাহলে দারা হবে। আর সুজার তো রক্তাক্ত দেহ ছিল। দারার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে। আর সুজা, যার তো রক্তাক্ত দেহ ছিল, তার মানে মাথাও আছে না, সুজা হাসছে। এই হাসিটা অন্যরকম হাসি হবে, আমি এই হাসি দিতে পারছি না, ভৌতিক হাসি, এবং দেখে একদম ক্রূরতার সঙ্গে হাসছে। কি সব, কিন্তু এত সুন্দর ফুটিয়ে তুলেছেন রজনীকান্ত, তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। একটু আগে রিজিয়া নাটকে ফিরে পায়নি, শাহজাহান নাটকেও সেই অর্থে ফিরে পায়নি। শাহজাহান নাটকে যে অরঙ্গজেব আর মোহাম্মদের যে সংলাপ, সেখানেও ফিরে পায়নি, কিন্তু এখানে যখন একা অভিনয়টা করছে অরঙ্গজেবের, তখন কিন্তু ফিরে পেয়েছে। না, আমার মধ্যে কিন্তু প্রতিভা আছে, বয়স হয়েছে তো কি হয়েছে, এখনো পর্যন্ত আগের মতো আমি বজায় রাখতে পেরেছি। নিজেই হাততালি দিয়ে জোরে হেসে ওঠে। ডাক দাও। কেন হাততালি দিল? ভালো করেছে, দাগ দাও লাইনটা, ব্র্যাকেটের লাইনটাকে দাগ। সাব্বাস সাব্বাস, একটা মানুষ যে নিজে মনে করে
যে আমি যেটা তুলে ধরলাম, উপস্থাপন করলাম, আমি যেটা বললাম, যেটা বোঝালাম, সেটা ভালো বোঝাতে পেরেছি, অন্যরা বুঝতে পেরেছে, দেখে সন্তুষ্ট হয়েছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত ব্যক্তি নিজের থেকে আত্মসন্তুষ্ট হচ্ছে, ততক্ষণ তো তার মনেই হবে না যে দর্শকদেরকে আমি সন্তুষ্ট করতে পেরেছি। আগে আত্মসন্তুষ্টি মানে স্যাটিসফ্যাকশনটা আসল কথা। তো তার নিজেরই মনে হয়েছে যে না, আমি স্যাটিসফাই, আমি সন্তুষ্ট, তাই সাবাসী দিচ্ছে, নিজেই নিজের সাবাসী দিচ্ছে। সাবাস, সাব্বাস। এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে? একটু আগে বয়সের জন্য শোক করছিলাম, এখন মনে হয়েছে বয়সে কি যায় আছে, বয়সগুলো কোথায় কোন চুলোয় গিয়ে ঢুকেছে, কোথায় গেল 68টা বছরের শোক। 68 বছরের শোক কথাটাকে ব্র্যাকেটে রাখো। একটু আগে 68 বছরের জন্য শোক করছিল, ওই যে এক পা করে এগিয়ে চলেছি মৃত্যুর দিকে, আর কয়েক পা পরেই চিতাতে উঠবে, আর চিতার আঁচটা এসে গায়ে লাগবে। কোথায় সেই চিতার আঁচ? একটু আগে বলছিল কিন্তু যে চিতার আঁচ, সেই চিতার উত্তাপটা এসে গায়ে লাগবে, ঝলসে দেবে আমাকে। কিন্তু এখন আর চিতার আঁচ দেখতেই পাচ্ছি না। যে অমিতাভ বচ্চনের বয়স কত? 78 এইরকমই। তারপরে প্রায় 80 বছর বয়সে যেভাবে দাপটের সঙ্গে এখনো অভিনয় করে যাচ্ছে, এই ব্যক্তিকে দেখে, এই ব্যক্তিত্বকে দেখে আমাদের মনে হতে পারে বয়সে কি যায় আসে। যারা শিল্পী তারা বয়সের ধার ধারে না, তারা তাদের প্রতিভা দিয়ে তাদের মনের বয়সটাকে ধরে রাখতে পারেন। আমি স্পষ্ট বুঝতে পারছি, জানো কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ। দাগ দাও স্পষ্ট কি বুঝতে পারছে না? প্রতিভা, ও আচ্ছা আচ্ছা, আসছে কেন? প্রতিভা বেঁচে আছে। প্রতিভা মরে না, প্রতিভারা কোনোদিনই মরে না। প্রতিভা অমর, প্রতিভারাই অমর। আমার প্রতিভা এখনো মরেনি এখনো প্রতিভা। কি করে বুঝলো প্রতিভা মরেনি? ট্যালেন্ট হ্যাঁ সামনেই তো বসে আছে, তাহলে কি করে বুঝবে? আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এখন অনেক সময় লজ্জায় কেউ মরে যেতে পারে, সেটা অন্য ধরনের ব্যাপার। আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। রক্তে রক্তে প্রতিভা মিশে রয়েছে। যতদিন আমার শরীর আছে ততদিন রক্তে সেই প্রতিভা মিশে রয়েছে। রজনীকান্ত চট্টোপাধ্যায় বলছে, মানে শিল্পীরা বলছে, এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, হ্যালো, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? একটু আগে আমি বয়সের জন্য শোক করছিলাম, একটু আগে আমি ভাবছিলাম যে সন্ধ্যা ফুরিয়েছে, মাঝ রাত্রির অপেক্ষা, জীবন শেষ হয়ে আসছে আর হয়তো 2-1 বছর। কিন্তু এর নামই যৌবন। প্রতিভার আরেক নাম যৌবন। এর নামই শক্তি, প্রতিভার আরেক নাম শক্তি। এর নামই জীবন। মানে প্রতিভা মানেই জীবন, জীবন মানেই প্রতিভা, প্রতিভা মানেই শক্তি, শক্তি মানেই যৌবন, জীবন মানেই প্রতিভা। যার প্রতিভা আছে তার জীবন আছে, আর যার জীবন আছে অথচ প্রতিভা নেই, তার জীবনই নেই। তার বেঁচে থাকা কি? টোটো নিয়ে ঘুরে বেড়াবে। টোটো চালাতেও প্রতিভা লাগে যদিও, কিন্তু তার থেকে আরো বড় বড় প্রতিভায় মানুষ অনেক বড় বড় জায়গাতে পৌঁছতে পারে। অনেক কিছু করার আছে। এই তো জীবনের সত্য কালীনাথ। আচ্ছা, এই লাইনটা দাগ দাও। এটা আমি প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করার সময় বলে দিয়েছিলাম, এটা আরেকবার বলে দিই যে এই তো জীবনের সত্য কালীনাথ, এই লাইনটার সঙ্গে পরে আরেকটা লাইন আছে, যে দুটো লাইনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আমি নিচের দিকে নেমে এসে দাগ দিতে বলছি। দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ, এরকমই একটা লাইনের সঙ্গে এই তো জীবনের নিয়ম আছে। দেখো দেখো, এই যে 8-10 লাইন পরে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে সংলাপ শুরু হয়েছে, তার 1 লাইন পরে এই তো জীবনের নিয়ম পাওয়া গেছে। রজনীকান্তের যে সংলাপ শুরু হয়েছে তার 2nd লাইনে আছে এই তো জীবনের নিয়ম কালীনাথ।
তাহলে জীবনের নিয়ম আর জীবনের সত্য, একটা নিয়ম আর একটা সত্য, এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসার সম্ভাবনা থাকে। তাহলে জীবনের নিয়মটা কি আর জীবনের সত্যটা কি? তো প্রথমে আছে জীবনের সত্য। জীবনের সত্য কি না, প্রতিভা যার আছে বয়সে তার কি আসে যায়, এটাই হচ্ছে জীবনের সত্য। তার মানে জীবনের সত্য হলো যার প্রতিভা আছে তার বয়সে কিছু যায় আসে না, অর্থাৎ যার প্রতিভা আছে সে বয়সের জন্য শোক করবে না। বয়স তো আপন নিয়মে, এটা জীবনের নিয়ম, বয়স কিন্তু আপন নিয়মে বাড়বে। কিন্তু সত্যটা হচ্ছে ওই প্রতিভা দিয়ে সে তার বয়সের শোকটাকে ভুলে থাকার চেষ্টা করবে, কিন্তু যেটা আছে যেরকমভাবে আছে ওইটাই লেখার চেষ্টা করো, যে জীবনের সত্য কি না, বয়সে যার প্রতিভা যার আছে বয়সে তার কি যায় আসে বা কিচ্ছু এসে যায় না। এইভাবে আমরা গদ্যরূপে আমরা নিজেদের ভাষায় লিখবো। এই তো জীবনের সত্য। কালীনাথ, আমার অ্যাক্টিং তোমার ভালো লেগেছে না? সত্যি ভালো লেগেছে না? কারণ ও তো নিজেই এখন বুঝতে পারছে যে এই অ্যাক্টিংটা আমার নিজের ভালো লেগেছে। তার মানে নিশ্চয়ই কালীনাথের কাছে একটু জেনে নেওয়া যে এই যে অ্যাক্টিংটা তোমার ভালো লেগেছে না। যদি ভালো লাগে, দেখো একটা মানুষ যতই নিজে স্যাটিসফাই হোক না কেন, নিজের মধ্যে আত্মসন্তুষ্টি কাজ করে, সে মনে করে যে না আমি ট্যালেন্টেড, আমার প্রতিভা আছে, আমি পারবো প্রতিষ্ঠিত হতে, যে যা বলুক আমার কিছু যায় আসে না, ঠিক আছে। কিন্তু তার মধ্যে যদি কেউ আরেকটু প্রশংসা করে, কেউ যদি বলে যে না সত্যি তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তোমার দ্বারা অনেক কিছু হবে, তাহলে কিন্তু সে পাহাড়টাকেও টলিয়ে দেওয়ার চেষ্টা করে। অন্যের থেকে প্রশংসা মানুষের ইন্সপিরেশন হয়ে যায়। তাহলে কালীনাথের কাছে জানতে চেয়েছে যে বলো সত্যি কি তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে না? আমার আরও মনে আছে জানো, দাগ দাও, আরও মনে আছে জানো, আরও কি মনে আছে? তবে আরও মনে আছে যে কথাটাকে এখানে, যে বক্তব্যটাকে তুলে ধরা হয়েছে এইখানে, এটা একটু বড়, এটাকে একটু ছোট করে কীভাবে লিখবে, মূল ব্যাপারটাই লিখতে হবে। এখানে যে কথাটা, কোন জায়গার কথাগুলো আলোচনা হচ্ছে এখন, সুজা যুদ্ধযাত্রায় যাবে, শেষ যুদ্ধযাত্রা, আর তার আগে সুজা তার স্ত্রীর সঙ্গে, তার পত্নীর সঙ্গে কথোপকথন করছে। সুজার স্ত্রীর নাম আপেল বানু, না কিন্তু পেয়ারা বানু, ওটাই তার শেষ যুদ্ধযাত্রা ছিল। তারপরে সে পালিয়ে যেতেই পারে। আর তারপরে দেখো, যখন একটা ঐতিহাসিক ঘটনাকে সাহিত্যে রূপায়িত করা হয়, তখন ইতিহাস পুরোপুরি ধরা পড়ে না। সাহিত্যিক ইতিহাসের অনেক জায়গাকে বিকৃত করে সাহিত্যের উপযোগী করে তোলে। পুরোটা যদি আমরা মেলাই, ঠিক একই রকম ইতিহাসের কোনো প্লটকে যদি চলচ্চিত্রে রূপায়িত করা হয়, তো সেখানেও দেখবে তুমি ইতিহাস পড়ে আসছো একরকম, তুমি দেখতে যাচ্ছ, তুমি বারবার হোঁচট খাবে, ও যে এটা কি হলো নাকি, না এরকম তো ইতিহাস আমি পড়িনি, এরকম তো শুনিনি, এরকম হয় না। কিন্তু ওটা ওইরকমভাবে একটু অতিরঞ্জিত করা হয় আকৃষ্ট করার জন্য। কিছু বাণিজ্যিক হলে তো বাজার চলতে, তাকে তো ওইভাবে তুলে ধরতেই হবে, না হলে আমরাও এত টাকা দিয়ে টিকিট কেটে যাব শুধু ওই ইতিহাস, শুধু ইতিহাসটা দেখার জন্য, তাহলে তো ইতিহাসে পড়ে গেল। যাই হোক, তো পেয়ারা বানু, পেয়ারা কিন্তু আর অন্যান্য ফলের কথা এখানে মনে যেন না আসে, তাহলে সেই আলী বাবার 40 চোর, সেই আরব্য রজনীর গল্পের মতো হয়ে যাবে। চিচিং ভাগ মনে পড়ছে না, আলু ভাগ, কলা ভাগ, উচ্ছে ভাগ, কুমড়ো, সব একধার থেকে যত সবজি ছিল সব কাটা শুরু করেছে, দরজা কিছুতেই খোলে না। আর এখানে যদি কি যেন ছিল, একটা ফল, আপেল ছিল না, পেয়ারা ছিল না, কলা ছিল, কি বানু মনে আছে, ফলটাই মনে যায়। মজা করার জায়গা আছে, যদিও রেকর্ড হচ্ছে, লাইনে দিয়ে আমার আরো মনে আছে জানো, সেই শান্ত গভীর পূর্ণতার কথা, যুদ্ধের আগের মুহূর্ত, কিন্তু একটা শান্ত ছবি, সেখানে একটা পূর্ণতার ছবি ধরা পড়ছে। স্বামী স্ত্রী যুদ্ধের প্রাককালে, কিন্তু একটা পূর্ণতার ছবি, একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিচ্ছে, ফিরে আসতেও পারে, আসতে পারে। সেই যে ক্লাস 10-এ একটা কবিতা ছিল না, অসুখী একজন, অসুখী একজনে কথক তো না জানিয়ে চলে গিয়েছিল, একটা অসম্পূর্ণতা ছিল, পূর্ণতা ছিল না, একটা অধীর আগ্রহে অপেক্ষা করা, ফিরে আসতে পারে,
যুদ্ধে যাচ্ছে না কোথায় যাচ্ছে কিছুই জানেন। কিন্তু এখানে কি রয়েছে, এখানে কিন্তু যুদ্ধযাত্রার আগে একটা পূর্ণতার ছবি। একজন জানে যে যুদ্ধে যাচ্ছে, তার মানে একটা অনিশ্চয়তার জায়গা, ফিরে নাও আসতে পারে। তার মানে ওই পূর্ণতা নিয়ে, মানে ওর চলে যাওয়াটা নিয়ে, ওকে ওই স্মৃতিটা নিয়ে বেঁচে থাকতে হবে পিয়ারা বানুকে। একটা পূর্ণতার দৃশ্য। যাই হোক, মেলাও জীবনের সঙ্গে। আজকের মিলিয়ে দেখবে না, আজকের এই জায়গায় বসে, এই বয়সে বসে আগামী দিনের সঙ্গে মেলাবে। রাতে সুজার সেই কথাগুলো দাগ দাও। ওই শোনো, জীবনের থেকে দাগ দেবে। শোনো জীবনের শেষ যুদ্ধযাত্রার আগে রাতে, আগের রাতে সুজার সেই কথাগুলো। পিয়ারা বানুকে বলা, পিয়ারা বানুকে ব্র্যাকেটে রাখো। পিয়ারা বানুকে বলছে যুদ্ধের আগে আগে। এত রোমান্টিকতা আসে কি করে? ভয় মরবে, এটাই স্বাভাবিক। তার মানে কতটা আশঙ্কাকে বুকের ভেতরে চেপে রেখে রোমান্টিক হতে হয়েছে সুজাকে। আজ তবে হাসো, কথা কও, চুপ করে দেখো না। যুদ্ধে যখন আমি মারা যাব বা যাচ্ছি, এরকম মুহূর্তে তোমার ওই কথাগুলো, তোমার ওই হাসি, তোমার ওই যে স্মৃতি, ওগুলোই মনে পড়বে। আজ তবে হাসো, শেষ হাসিটা। কথা কও, চুপ করে দেখো না প্রিয়ে, কথা কও। গাও, কি গাইবে? হ্যাঁ, গান শুনবে। কি সুন্দর তোমার গলা, মিষ্টি গলা। শেষবার একবার মিষ্টি করে গান গাও। যা দিয়ে আমাকে এতদিন ছেড়ে দিতে, ছেড়ে দেওয়া মানে আবিষ্ট করে রাখা, ঢেকে রাখা, মুগ্ধ করে রাখা। তার মানে হাসি দিয়ে, কথা দিয়ে, আর হচ্ছে গান দিয়ে। নাচ তো বাগান বাড়ি থেকে দেখতো। ঘিরে বসে থাকতে, ঘিরে বসে থাকতে মানে বুঝতে পারতো, আবৃত করা, ঢেকে রাখা, পুরো আবিষ্ট করে রাখতে, এই অর্থে ঘিরে বসে থাকতে। একটা মানুষ কতখানি ঘিরে রাখবে বলো? একদিকে ঘিরে রাখলে অন্যদিকে ফাঁকা হয়ে যাবে না, ওই অর্থে না। এখানে আচ্ছন্ন করে রাখা, আবিষ্ট করে রাখা। পাকা বাচ্চা, পাকা পাকা ভাবনা আছে মাথায়, এখন আমাদের করেন। একবার শেষবার দেখেনি, শুনেনি, একবার শেষবারের মতো মুখটা দেখে নিতে চাইছে, স্ত্রীকে দেখে নিতে চাইছে, শুনে নিতে চাইছে তার কথা, গান। আর ওটা নিয়েই যুদ্ধক্ষেত্রে একটা নতুন উদ্যমে যুদ্ধ করবে। ফিরে আসার একটা টান থাকতে হবে তো, যেভাবে ফিরে আসতে হবে। এই রজনীকান্তের মতো অবস্থা যেন না হয় যে কেনই বা বাড়ি যাবো ফিরে, কেউ তো নাই। তোমার বিনাটি পারো, ধুলো জমে আছে, অনেকদিন বিনা উপরে তুলেছিল। গাও, বিনাটি পারো না, কোথায় তুলে রেখেছে? তাঁবুর মধ্যে। গাও, স্বর্গ মর্তে নেমে আসো, এমন ভাবে গাইবে যেন মনে হবে ইন্দ্রের রাজসভা, সেখানে নৃত্য গীত পরিবেশিত হচ্ছে, যেন স্বর্গ মর্তধামেই নেমে এসেছে। ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও। কিসের ঝঞ্ঝা? এখানে বিনার ঝঞ্ঝা, তার থেকে সুর মূর্ছনা। নিশ্চয়ই ঝঞ্ঝা মানে ঝড়, মানে এখানে ঝড় নয়। সেই ভৈরবরা আগে সঙ্গীত করবে, হয়তো সৈন্যরা দেখালো ভয়ে পালালো, অন্য পক্ষের সৈন্যরা। এই ঝঞ্ঝা মানে বিনার ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও। তোমার সৌন্দর্যে একবার এই অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি। হ্যাঁ, কি সৌন্দর্য! অন্ধকারেও সেই সৌন্দর্য চারদিকে ঝলমল করে উঠবে। ইনভার্টার কিনবে না আলো। তোমার সৌন্দর্যে একবার অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। এগুলো কি ব্যাখ্যা করার দরকার? বসো, আমি আমার অশ্বারোহীদের বলে আসি। কি বলে আসবে? পরের লাইনটা যেভাবে দেখা আছে মনে হচ্ছে একটু অন্য ইঙ্গিত। আজ সারা রাত ঘুমোবো না, না না না, ওইটা কখনো অশ্বারোহীদের বলতে যাবে না। অশ্বারোহীদের বলে আসবে, তোমরা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আমাকে একটু বিশ্রামের অবসর দাও। বাইরে দরজা খোলার শব্দ। কে এসছে? কে 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 কে? বাইরে দরজা খোলার আওয়াজ। কে এসছে? রামরিচকে এতক্ষণে পাওয়া গেল।
নেশার ঘরে কোথায় মুখ থুবড়ে পড়েছিল আচ্ছন্ন হয়ে, এখন নেশাটা কেটেছে। কালীনাথ এ নিশ্চয়ই রামলিজ। এই কথা হয়ে যাচ্ছে, আওয়াজ আসছে বড়, এ নিশ্চয়ই রামলিজ। আপনার প্রতিভা এখনো মরেনি জাদুচমশাই, বারবার ঘুরে ফিরে আসছে। এখনো মরেনি জাদুচমশাই, তার মানে শুধু সান্ত্বনা দিতে হয় তাই দিচ্ছে না, এখনো পর্যন্ত যে প্রতিভা আছে কালীনাথ কিন্তু তার টের পায়। হতে পারে কালীনাথ প্রম্পটার, কিন্তু সে কিন্তু ফলো করে, সে কিন্তু অনুসরণ করে, দেখে সামনাসামনি প্রতিভা আছে। প্রতিভা মরেনি এখন, হ্যাঁ একেবারে সামনাসামনি, ঠিক পুরোনো দিনের মতোই আছেন আপনি। আগে যৌবনে যেমন ভাবে অভিনয় করতেন সেই রকমই আছেন, পুরোনো দিনের মতো। রজনী দরজার দিকে, দরজার শব্দের দিকে চেঁচিয়ে বলে, ইধার এ রামলিজ, সিধে স্টেজ পর চলে যাও। কালীনাথকে বয়সে না, বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, বয়স তো বাড়বেই, এটা তো নিয়ম। সত্যটা কি, প্রতিভা যার আছে তার বয়সে কি যায় আসে, মানে কিছু যায় আসে না। ওকে দিয়েও মরলে মনে রেখো যে ভুলে যাচ্ছিলাম কি যেন বলছিল প্রতিভাকে নিয়ে। ও বয়স যার আছে তার না, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না, ওটাই সত্য। আর নিয়ম কি, নিয়ম হচ্ছে প্রতিভা, নিয়ম হচ্ছে কথা বয়স বাড়বে, বয়স বাড়বে, এটা হচ্ছে নিয়ম। তাহলে বয়সে বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম, এটা তো দাগ দিতে বললাম একটু আগে, তাহলে এটাই জীবনের নিয়ম। আনন্দে হেসে ওঠে, আরে তুমি কাঁদছো কালীনাথ, দেখো একটু আগে রজনীকান্ত নিজে শোক করছিল, এখন রজনীকান্ত নিজেকে সামলে নিতে পেরেছে, কিন্তু রজনীকান্তের কষ্ট, রজনীকান্তের দুঃখ ওকে সমব্যথিত করেছে কালীনাথকে। কালীনাথের চোখে জল, তো কালীনাথের চোখে জল দেখে উল্টে কালীনাথকে এখন সান্ত্বনা দিচ্ছে। কালীনাথকে বলছে, তুমি কাঁদছো কালীনাথ, তোমার চোখে জল, তোমার চোখে জল কেন বলো তো? আরে 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 এসো এসো, তোর কাঁদে নাকি, কেন কাঁদছো? মুখে জড়িয়ে ধরে জল ভরা চোখে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। এই লাইনটা দাগ দেবে এবং স্টার মার্ক দিয়ে পাশে 5 লিখে রাখবে, এটা রচনা ধর্মী প্রশ্ন আসে, 1 বছর এসেছিল। হ্যাঁ হ্যাঁ, শিল্পকে থেকে শুরু করো। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, মানে প্রকৃত শিল্পী যিনি, তার তো কখনো বার্ধক্য থাকতে পারে না, তার একাকিত্ব থাকতে পারে না, কারণ সে শিল্পকে নিয়েই বেঁচে থাকে। আর শিল্পকে নিয়ে যে মানুষ বেঁচে থাকে সেই মানুষের কাছে একাকিত্ব কখনো জায়গা পাবে না। শিল্পের জন্য নিবেদিত প্রাণ, নিজেকে উৎসর্গ করে, তার রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। বলো কি ডাকাতি করতে পারে, কাকে ডাকাতি করে নিয়ে আসতে পারে? মৃত্যুকে জয় করতে পারে। তাহলে মৃত্যু ভয়ের উপরে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। যে মানুষ শিল্পী, যে মানুষ শিল্পকে ভালোবেসেছে, সে কিন্তু খুব সহজে তার বয়সটাকে ধরে রাখতে পারে, তার মৃত্যু ভয়টাকে জয় করতে পারে। একটু আগে কিন্তু মৃত্যু ভয় ভীত ছিল, একটু আগেই এক পা করে এগিয়ে চলেছে, আর কয়েক পা এগোলেই চিতায় উঠবে, চিতার আঁচটা গায়ে লাগবে, কিন্তু এখন সেই মৃত্যু ভয়টাকে জয় করতে পেরেছে। তাহলে হাসতে হাসতে মানে অনায়াসে অনায়াসে মৃত্যুকে তুচ্ছ করতে পারে, অবহেলা করতে পারে, মৃত্যু অবহেলিত হয়ে যায়। তাই মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে, মৃত্যুকে জয় করতে পারে। চোখের জল গড়িয়ে পড়ে। দেখো বলছে ঠিকই, তবুও এটা যেন নিজেকে একটা মিথ্যে সান্ত্বনা আশ্বাস দেওয়া, মিথ্যে সান্ত্বনা। 68 বছর বয়সে যে দাঁড়িয়ে আছে, সে তো জানে বাস্তবটা কি, আর খুব বেশি বোধহয় তার হাতে সময় নেই, খুব বেশি বছর বাঁচবে না। এখন তো জরা ব্যাধি তাকে গ্রাস করছে না, রোগ ব্যাধি, ওইভাবে ভুগতে ভুগতে হয় তার কটা বছর। আর 2-1 বছর পরে হয়তো কোনো চরিত্রেই তাকে জায়গা দেয়াই হবে, হয়তো সে অভিনয় করার মতো দাঁড়ানোর ক্ষমতা থাকবেই না। তাই চোখে জল গড়িয়ে পড়ছে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ঘুরিয়েছে। দেখো বলছে দেখি, পরক্ষণে কিন্তু সেই এটা মানে সেই যে আক্ষেপটা, বয়স চলে যাওয়ার আক্ষেপটা কিন্তু তার ঝরে পড়ছে কণ্ঠে। হ্যাঁ কালীনাথ,
আমাদের দিন ফুরিয়েছে, এটা তো ঠিকই, দিন তো ফুরিয়েছে আমাদের। আমার 68, তোমার প্রায় 60 বছর, দিন কিন্তু আমাদের ফুরিয়ে এসেছে। হায় রে প্রতিভা, কোথায় গেল বলো তো? সামনেই তো বসে আছে, কোথায় গেল? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? জীবনের পাত্রকে শূন্যতায় রিক্ত করে চলে গেছে, মানে প্রতিভা যেন সব কিছু নিঃশেষ করে চলে গেছে। আসলে বলছে তো ঠিকই যে আমার প্রতিভা আছে, কিন্তু রজনীকান্ত আবার পরক্ষণেই বুঝতে পারছে কোথায় আর প্রতিভা আছে। এই তো আজ 1 বছর। জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাওয়ার আগে মজলিসি গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল। মজলিসি গল্প মানে বেশ একসাথে বসে অনেকটা বৈঠকি যে মেজাজ, একটা গল্পের মধ্যে বৈঠকি মেজাজ থাকে। বৈঠক যখন একটা সভা হয়, সবাই গোল হয়ে বসে, একজন থাকে যে মধ্যমণি হয় বক্তা, তিনি সবাইকে বিষয়টা তুলে ধরেন, বোঝান, এবং সেই বৈঠকে 1-8 জন কি করে, অংশগ্রহণ করে। 1-1 জন অংশগ্রহণ করে। আস্তে আস্তে কথা বলো না, আস্তে আস্তে কথা। তো এখানে কোনো গল্প বা গল্পের আসরকে বৈঠকের সঙ্গে তুলনা করা হচ্ছে। যখন প্রায় শেষ হয়ে আসছে, বয়স ফুরিয়ে আসছে, তখন বয়স্করা কিভাবে সময় কাটায়। আজকের হয়তো কিছু বয়স্করা সামাজিক নানা কাজে নিজেদেরকে জড়ায়, ইনভলভ হয়, সমাজের নানা কাজে কিন্তু তারা থাকে বয়স্করা। কিন্তু বেশিরভাগ আমরা কি দেখি না, বয়স্করা এক জায়গায় বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে, ওইভাবে সময় কাটাচ্ছে। আর একটা সময় তো এটা বেশি ছিল, তখন বয়স্কদের সময় কাটানোর উপায় বলতে একটাই, সেটা হচ্ছে বয়স্করা মিলেমিশে গল্প গুজব করে, আর না হলে ভগবানের নাম আধ্যাত্মিকতা জগতে প্রবেশ করে। তাহলে যাওয়ার আগে, কে যাওয়ার আগে? ওই যে প্রতিভা চলে যাচ্ছে, সে যাওয়ার আগে কি করে দিয়ে গেল? আমাদের আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে গেল। আস্থা করে মানে কি? ইংরেজিতে ডাস্টবিন। তো ডাস্টবিনে কি করা হয়? নোংরা এঁটো কাটাকে যেমন ভাবে ছুঁড়ে ফেলে দিয়ে যাওয়া হয়, অবহেলা করে, ঠিক তেমনি ভাবে বয়সের শেষে সমাজে যখন মানুষ একেবারে অচলতি হয়ে যায়, তাকে দিয়ে যখন আর সমাজের তেমন কোনো কাজ নেই বলে সমাজ মনে করে, তখন তাকে কিন্তু অবহেলা করে দূরে সরিয়ে রাখে। সেটা অনেকটা আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো। তাহলে আমাদের এই আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়া, কেউ আমাদের কিন্তু সেই অর্থে এখন আর জায়গাই দেয় না। আর আমরা কি করছি না, ওই মজলিসি গল্পের আস্থা করে বসে সময় কাটাচ্ছি, নিজেদের মধ্যে গল্প গুজব করে সময় কাটাচ্ছি। এইভাবে আমাদেরকে নির্বাসন দিয়ে গেল। যদি কখনো প্রয়োজন হয়, এইরকম একটা ছোটখাটো রোল আছে, ভূমিকা আছে, চরিত্র আছে, তাহলে দয়া করে হয়তো ডাকে, আর না হলে আমরা ব্রাত্যের খাতায়, বাতিলের খাতায়। আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল, একটা জায়গাতে আটকে থেকেই তোমার জীবন ফুরিয়ে গেল। আর আমি একটা সময় একটা অন্যভাবে স্বপ্ন দেখতাম, কিন্তু একটা ঘটনার পর থেকে স্বপ্ন দেখাটাই আমার থেমে গিয়েছে, আর তারপরে ওই একঘেয়েমি একটা জীবনে আমিও কিন্তু হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমারও যা আমারও দা, মানে এখানে কালীনাথ আর রজনীকান্তের এই মুহূর্তে কিন্তু জায়গাটা প্রায় সমান। ওরও বয়স হয়েছে, এরও বয়স হয়েছে, এ তো একেবারে একা, ও প্রায় একা। তাই এখন আমরা বাতিলের খাতায়, ফলে একে অপরের, মানুষ যখন একই অবস্থায় ভুক্তভোগী হয়, তখন তারা দুজনের এ হয়, কি বলে, অবলম্বন হয়। তাই চলো কালীনাথ, চলো যাই, যেতে আরম্ভ করে। জানো, সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা টতিভা আমার কিচ্ছু নেই। একটু আগেই বলছিল যে প্রতিভা আছে, প্রতিভা যার আছে তার বয়সে কি যায় আসে, কিন্তু ওটা মিথ্যে সান্ত্বনা বোঝা যাচ্ছে যে প্রতিভা টতিভা আমার কিছু নেই, ও অনেক আগেই শেষ হয়ে গেছে। দিলদারের পার্টটা বন্ধ করি না কেন? দিলদার চরিত্রে আমাকে অভিনয় করতে দিয়েছে। এই দিলদারের পার্টটা অভ্যাসের বশে আমি অনেকদিন ধরে পার্টকে অভিনয় করি, ওই অভ্যস্ত হয়ে আছি, তাই ওই পার্টটা বন্ধ করি না।
ওই জন্যই আমাকে ডাকা হয়। আর তাও আর কয়েক বছর পরে মানাবে, আরও কয়েক বছর পরে যখন আর আমার অভিনয় করার ক্ষমতাই থাকবে না, তখন এমনিতেই মানাবে না, বয়স হয়ে যাবে আরও বেশি, তাই না? অতএব আর কয়েক বছর পরে যখন আমার অবস্থাটা এমন হবে, বয়স অত্যন্ত বেড়ে গেছে, প্রতিভা নাই, আমাকে আর ডাকা হচ্ছে না, তাহলে আমার সেই নিঃসঙ্গতাটা আজকের থেকে অনেক বেশি বেড়ে যাবে। আজকের অবস্থাটা যেমন, তার থেকে আরও কয়েক বছর পরে এই অবস্থাটা আরও ভয়াবহ হবে, ভয়ঙ্কর হবে। তাহলে সেই ভয়াবহ বা ভয়ঙ্কর অবস্থাটা বোঝানোর জন্য এখানে উইলিয়াম শেক্সপিয়ারের 3টে নাটকের সংলাপ আনা হয়েছে, এবং 3টে নাটকের সংলাপে যে চরিত্রগুলো অভিনয় করছে তাদের নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশা, তাদের ভয়ঙ্করতার সঙ্গে রজনীকান্তের ভয়ঙ্কর একাকিত্বটা তুলনীয়। তবে কোন সময় ভয়ঙ্কর একাকিত্ব? এই মুহূর্তে নয় কিন্তু, আর কটা বছর পরে যখন বয়স বাড়বে, আমাকে আর মানাবে না, সেই সময়। তো এই অংশটা নিয়ে আমি আর একটু আলোচনা করব। আপাতত ক্লোজ, বন্ধ করে দাও।